নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন আমাদের চারপাশে যে অন্ধকারটা ছায়ার মতো লেগে থাকে তার ভেতরে ঠিক কী লুকিয়ে আছে? কলকাতার এক গলির ধূসর আলো আধারিতে থাকেন এক অদ্ভুত মানুষ, নাম তারানাথ তান্ত্রিক। বয়স হয়েছে অনেক, চোখে এক অদ্ভুত রহস্যের ঝিলিক। ধূপধুনোর গন্ধ, পুরনো বই আর কঙ্কাল সাজানো ঘরে বসে তিনি মাঝে মাঝে বলেন তার জীবনের অভিজ্ঞতার টুকরো টুকরো গল্প। সাধারণ গল্প নয় এগুলো। কোথাও আছে অজানা বনজঙ্গল যেখানে মৃত মানুষের আত্মা আজও ঘুরে বেড়ায়। কোথাও আছে এমন শক্তিশালী তন্ত্রমন্ত্র যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আর আছে এমন সব ভয়াবহ মুখোমুখি হওয়া যেখানে যুক্তিতর্ক গুড়িয়ে যায় আর দাঁড়িয়ে থাকে শুধু অশরীরী আতঙ্ক। আজ আমরা প্রবেশ করব তারানাথ তান্ত্রিকের সেই অদ্ভুত দুনিয়ায়। এমন একটি দুনিয়া যেখানে গল্প মানেই ভৌতিক অভিজ্ঞতার দরজা খুলে যাওয়া। আপনারা প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি তারানাথ তান্ত্রিকের অজানা সব কাহিনী। ঝমঝম করে বৃষ্টি নামলে কলকাতা শহরের রাত আরও রহস্যময় হয়ে ওঠে। সেদিন ছিল ভাদ্র মাসের গভীর রাত। রাস্তার ল্যাম্পপোস্টগুলো টিমটিম করে চলছিল, আর বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে তারানাথ তান্ত্রিক তার প্রিয় চেম্বারে বসেছিলেন। এক কোণে একটি জ্বলন্ত মোমবাতি আর ধূপকাঠির ধোঁয়া ছাড়া আর কোনো আলো ছিল না। ঠিক তখনই দরজায় একটি মৃদু টোকা পড়ল। তারানাথ চমকে উঠলেন। এই মাঝরাতে কে এলো? ভিতরে আসুন, তিনি শান্ত কণ্ঠে বললেন। দরজা ঠেলে এক যুবক প্রবেশ করল। তার জামাকাপড় ভিজে সপসপে, মুখটা ফ্যাকাশে আর চোখে এক অব্যক্ত ভয়। যুবকটির নাম সুমন, তারানাথের পূর্ব পরিচিত। আপনি? তারানাথ জিজ্ঞেস করলেন। সুমন কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, তারানাথ দা, আমাকে বাঁচান, আমি মায়া ছায়ার জালে জড়িয়ে গেছি। তারানাথ সুমনের হাতে একটি জল ভরা পাত্র এগিয়ে দিলেন। জল খান, শান্ত হন, তারপর সব খুলে বলুন। সুমন জল খেয়ে একটু স্বাভাবিক হল। তারপর সে যা বলল তাতে তারানাথের অভিজ্ঞ চোখও বিস্ফোরিত হয়ে গেল। সুমন পেশায় একজন স্থপতি। সম্প্রতি সে কাজের সূত্রে কলকাতা থেকে বেশ কিছুটা দূরে একটি ছোট্ট গ্রামে গিয়েছিল। সেখানে এক পুরনো জমিদার বাড়ির সংস্কারের কাজ শুরু হয়েছে। বাড়ির মালিক গগন গাঙ্গুলি, তার স্ত্রী রেখা দেবী এবং তাদের একমাত্র মেয়ে শিউলিকে নিয়ে সেখানে উঠেছেন। বাড়িটি 100 বছরের পুরনো, আর এর চারপাশটা যেন এক অদ্ভুত নীরবতায় মোড়া। প্রথম দিন থেকেই সুমনের মনে হয়েছিল এই বাড়িতে যেন কোনো এক অজানা শক্তি লুকিয়ে আছে। রাতের বেলা ঘুমোতে গেলে সে প্রায় শুনতে পেত একটি মেয়ের কান্নার শব্দ। প্রথমে সে ভেবেছিল শিউলির কান্না, কিন্তু পরের দিন সকালে যখন সে শিউলিকে জিজ্ঞেস করল, শিউলি অবাক হয়ে বলল, আমি তো রাতে ঘুমিয়েছিলাম, আমি কেন কাঁদবো? ব্যাপারটা এখানে শেষ হলো না। মাঝে মাঝে শিউলির হাবভাবও কেমন যেন বদলে যেতে লাগলো। সে একা একা কথা বলতো, দেয়ালে এক দৃষ্টিতে তাকিয়ে হাসত। তার চোখ দুটোতেও এক অস্বাভাবিক উজ্জ্বল্য দেখা যেত। একদিন বিকেলে সুমন একটা কাজের জন্য শিউলিদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ শিউলিকে দেখতে পেল সে। শিউলি জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। তার মুখটা অদ্ভুতভাবে হাসিতে বিকৃত। সুমন কাছে যেতেই শিউলি ফিসফিস করে বলল, ওরা আসছে, সবাই আসছে, ওরা আসছে। সুমন আঁতকে উঠল। শিউলির পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু তখনই তার চোখ পড়ল একটি পুরনো পারিবারিক ছবিতে। ছবিতে গগন গাঙ্গুলি, রেখা দেবী এবং তাদের মেয়ে শিউলির সঙ্গে আরও একজন নারী আছে। কিন্তু রেখা দেবী বললেন, এটা আমাদের পুরনো ছবি, এখানে তো শুধু আমরা 3 জনই আছি। সুমন ছবিটা দেখিয়ে বলল, এই যে চতুর্থজন। রেখা দেবীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল।
একদিন গভীর রাতে সুমন তার ঘরের বিছানায় শুয়েছিল। হঠাৎ শিউলির কান্নার শব্দ শুনে সে উঠে বসল। এবার কান্নাটা আরও তীব্র এবং স্পষ্ট। শব্দটা আসছে বাগান থেকে। সে অবাক হয়ে ভাবল, এই রাতে শিউলি বাগানে কেন যাবে? সে ধীরে ধীরে দরজা খুলে বাগানের দিকে এগিয়ে গেল। চাঁদের আলোয় দেখল শিউলি বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা সুমনের দিকে ঘোরানো নয়। সে পেছন ফিরে দাঁড়িয়ে আছে আর কাঁদছে। তার পাশে আরও কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যাদেরকে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চার মতো মনে হয়। সুমন ভয়ে স্থির হয়ে গেল। সে দেখল শিউলি তার নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরেছে। তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে এবং তার ঠোঁটে একটি অস্বাভাবিক হাসি ফুটে উঠেছে। হঠাৎ শিউলির পাশে দাঁড়ানো একটি ছোট্ট বাচ্চা তার দিকে তাকালো। সেই বাচ্চাটির চোখ দুটি জ্বলছে। সুমন আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে ঘরে ফিরে এলো। পরের দিন সকালে যখন সে গগন গাঙ্গুলিকে সব বলল, তিনি তখন কোনো কথা না বলে তার দিকে শুধু তাকিয়ে থাকলেন। তার চোখে জল এবং আতঙ্ক। এই বাড়ির একটি অন্ধকার ইতিহাস আছে সুমন, গগন গাঙ্গুলি বললেন। বহু বছর আগে আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া এই বাড়িতে থাকত। তার নাম ছিল ময়না। সে একজন অপয়া ছিল। তার মুখ দেখলেই অশুভ কিছু ঘটত। গ্রামের মানুষ তাকে ঘৃণা করত। একদিন তাকে ওই জঙ্গলে মেরে ফেলা হয়। তার মৃত্যুর পর থেকে এই বাড়িতে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। সব জানার পর সুমন বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিল। সে তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে লাগল। ঠিক তখনই তার দরজায় টোকা পড়ল। কে? আমি। একটি মৃদু কণ্ঠস্বর বলল। সুমন দরজা খুলতেই দেখল রেখা দেবী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি মিষ্টির পাত্র। আপনি চলে যাচ্ছেন? রেখা দেবী নরম স্বরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এই বাড়িতে আর থাকা আমার পক্ষে সম্ভব নয়। যদি কিছু মনে না করেন, আমি আপনার সঙ্গে শেষবারের মতো কথা বলতে চাই। রেখা দেবী বললেন। সুমন তাকে ভিতরে আসতে দিল। রেখা দেবী এসে সোফায় বসলেন। তিনি বলতে লাগলেন, আসলে ওই যে মেয়েটিকে শিউলি বলে মনে হচ্ছে, সে আসলে ময়না। সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। রেখা দেবী হঠাৎ সুমনের দিকে ঝুঁকে এলেন। তার চোখগুলো জ্বলছে। তার মুখে সেই বিকৃত হাসি। সুমন চমকে উঠল। রেখা দেবীর শরীরেও কি তবে ভর করেছে সেই অপশক্তি? সেদিনের কথা বলে সুমন থেমে গেল। তারানাথ সব শুনে মুচকি হাসলেন। তুমি যাকে রেখা দেবী মনে করেছ, সে রেখা দেবী নয়। তারানাথ বললেন, শয়তান রেখা দেবীর ছদ্মবেশ নিয়ে এসেছিল তোমাকে ভয় দেখানোর জন্য। কিন্তু আসল রেখা দেবী আর গগন গাঙ্গুলি কোথায়? সুমন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। আজ রাতেই তুমি এর উত্তর পাবে, তারানাথ বললেন। এখন শুধু তুমি আমার সঙ্গে চলো। রাত তখন 2টো। চারিদিক শান্ত, শুধু বাইরে শিয়াল ডাকছে। তারানাথ সুমনকে নিয়ে সেই বটগাছটার নিচে এলেন। চারপাশে কেবল কুয়াশা আর নীরবতা। তুমি এবার দরজা খোলার চেষ্টা করো, তারানাথ বললেন। সুমন দরজার দিকে এগিয়ে গিয়ে দেখল দরজার ঠিক মাঝখানে একটি তালা ঝুলছে, যা তার নিজের চোখে আগে কখনো দেখেনি। সে তালা খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে শিউলি, গগন গাঙ্গুলি এবং রেখা দেবীকে দেখা গেল। তাদের চোখে কোনো ভাবান্তর নেই। তাদের চোখগুলো বন্ধ, যেন তারা ঘুমিয়ে আছে। তারা ধীরে ধীরে সুমনের দিকে এগিয়ে আসছে। তাদের মুখের দিকে তাকাতেই সুমন ভয় পেয়ে গেল। তাদের দাঁতগুলো যেন মানুষের নয়, ধারালো এবং ভয়ঙ্কর। তাদের মুখ দিয়ে এক ধরনের জল বের হচ্ছে। তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বর এক অদ্ভুত শক্তি। মন্ত্রের শব্দে ঘরের ভিতরের জিনিসপত্র কেঁপে উঠল। সেই ভয়ঙ্কর রূপ ধরে আসা মানুষগুলো তারানাথের মন্ত্রের ভয়ে
শিউলি, গগন, গাঙ্গুলি এবং রেখা দেবীর শরীর থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। তারা সবাই মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারানাথ তার জাদু মন্ত্র দিয়ে তাদের উপর জল ছিটিয়ে দিলেন। সুমন ভয় পেয়ে বলল, কিন্তু তারা কেন এই ভয়ঙ্কর রূপ ধরে এসেছিল? তারা ছিল সেই সব ছোট ছোট বাচ্চার আত্মা যাদেরকে শয়তানরা মেরেছিল। তারা শিউলির সাথে এসেছিল তাদের প্রতিশোধ নিতে। শয়তানরা তাদের ব্যবহার করেছিল। তারানাথ উত্তর দিলেন। তারপর থেকেই সেই গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কিন্তু সুমন আর তারানাথ দুজনেই জানেন, সেই রাতে তারা যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তা ভোলার নয়। মাসখানেক পর সুমন তারানাথকে আবার ফোন করল। তারানাথ দা, গগনবাবু আর রেখা দেবী ভালো আছেন এবং শিউলিও স্বাভাবিক হয়েছে, কিন্তু ওর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করছি, এক ধরনের বিষণ্ণতা তার চোখ মুখে দেখা যায়। ভয় পেও না, তারানাথ বললেন। এটি ময়নার আত্মা শিউলির সাথে চলে যাওয়ার ফলে ঘটেছে। ময়না শিউলির ভেতর থেকে চলে যাওয়ার কারণে শিউলির ভেতর আনন্দ, কষ্ট এবং ভালোবাসার অনুভূতি কম কাজ করছে। তবে চিন্তা করো না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই বলে তারানাথ ফোনটা কেটে দিলেন। তিনি জানতেন কোনো কোনো রহস্যের কোনো শেষ নেই। কিছু কিছু সত্য মানুষের কাছে অজানা থাকাটাই ভালো। শুরু করছি আবারও একটি নতুন গল্প। আজকের গল্প মায়া। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনেন পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়া তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, অরণ্যক, আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি। ছোট গল্পের মধ্যে আছে একটি ভিন্ন স্বাদের মজার গল্প বাক্সবদল এবং কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের সকলের অতি প্রিয়। 1950 সালের 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজ বঙ্গ হরর স্টোরিতে শুনবেন তারই লেখা একটি ছোট্ট গল্প, নাম মায়া। এই গল্পটি আমি নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সম্ভার এই সংকলনটি থেকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। 2 বছর আগের কথা বলি। এখনও অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুলে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল শীতরানীর দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামনের চাকরিটাও ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি করিনি আমি, কে করেছে তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজেটাঙ্গা পার হতেই বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব আজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে চলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়েই না যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারবেন? বুড়ো লোকটি বললে। দাঁড়াও, আগে স্নান করে নিই, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল। বলল,
আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন আছো এখানে রান্না করো, দুজনে মিলে খাই। আমি বললাম, খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা তখনই সে করে দিল। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই যাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললেন, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেলে নুনে মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বলল, ভাত চড়িয়ে দাও, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। জি আগে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পিছনে, আলু হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদাই আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে। অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধহয় 14-15খানা ঘর। এছাড়া টানা বারান্দা 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা বন্ধ। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকেরও মোড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকে ও মোড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে। তারপর ঘরের রান্নাঘরের পিছনের দিক থেকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছা, জঙ্গল! রান্নাঘরের পিছনে বুনো ঝিঙের গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় আর কি, সেটাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম। তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললেন, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আর একজন কে যেন তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পিছনে, সেই জঙ্গলের দিকে। সে কি পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল। বললেন, কোথায় বউ? চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে নিয়ে গেলাম। দেখলাম সেখানে কিছুই নেই। নিবারণ বললেন, কই বউ? ওই তো ওইখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো। দিন দুপুরে বউ দেখলে অমনি আমাকে বললে। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গায়ের বউ ঝিঙে দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হবারই বা কী আছে ভেবে পাইনে। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকিদারি করবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তীবাবু আবার সেই ঝিঙে চুরির কথা তুললেন। বললেন, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে?
কেন তা যাওনি? আমি বুঝলাম না কি তাতে দোষ হলো আমার। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউ পর্যন্ত, তখন আলো নিয়ে গিয়ে কি দরকার? বুড়ো বলল, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, উপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। পুরো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিতে? বাবা, কি ব্যতিগ্রস্ত মানুষ। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পুটলি বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো, ঠিক আছে? পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে। তরকারি পাতির জন্য আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভেবো। দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণের সুরে খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফলমূল তুমিই খাবে। 2টো ঘর খোলা রইল তোমার জন্য। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ি, বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় 8 মণটা সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি, তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়ঙ্গি পথ ধরে 8 মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললেন, বাড়ি কোথায়? এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়িতে। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশুনো করি। কাল এসেছি, ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলুম। দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না। ও বাড়ির ছেলে বউরা কোনোদিনও ওই বাড়িতে আসে না। তা আমি জিজ্ঞেস করলাম কেন? তো উনি বললেন, তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তরর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য তাই। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাবু অত তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফলমূল গায়ের লোকগুলোই চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খেতে পারবে না, এই জন্যই ভয় দেখানো হচ্ছে। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলায় ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনে খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না মিটে গেলে কাজ শেষ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে
আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দায় কেউ হাত পা ধুলে জল পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন উপরের বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলার দিকে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তাড়াহুড়ো করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক পেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখছি। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকের অনেকখানি ঘন। ওই বউটিই যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি, কিন্তু কোনো দিকে তো সে নেই। গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব কিছু স্বপ্ন ছিল। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটাই অসুবিধে এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘরে লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো মহাকষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোকজন যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই নেই। নিচের জানালা যেমন বন্ধ, উপরের ঘরের সরবন্দি জানালা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশি লোকের দল উপরে আড্ডা বেঁধেছে। উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকেই না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাধ্যকতা আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম উপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা করছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিচ্ছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়।
পারেও ভুলে যেতে। আমিও নিজের মনকে বোঝালাম, ওসব কিছুই না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিন আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিছু নেই। কেমন এক রকমের কুড়মি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একেবারে অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ওখানে ঝালের চারা পাতব, আর চাল কুমড়োর এঁটোলতা হয়েছে ওই জঙ্গলটার মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করে অনেক সুখ আছে, কারণ দা কোদাল কাস্তে নিড়েন শাবল কুড়োল সব মজবুত আছে। ঘরের কোণে একটা হাত করা তো আছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিতি হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটও খোলেনি দোতলার, যেমন তেমনই আছে। ব্যাপার কি? বাড়িটার মির্গি রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আবার চারিদিকে নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে। সেখানেও দেখি কেউ নেই। সেই দিন রাত্রে এই ঘটনা ঘটল। ভারী মজার ঘটনা বটে। খেয়ে দেয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুঁয়ে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট্ট ছোট্ট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টি হয়েছে, এই রকম মনে হচ্ছে প্রথমটা। বহু আশিতে যেন একটা মুখেই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজকে যেন এসেছে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে। অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নেতা। শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্য দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্ল। আমার বিছানা বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য দেখে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মধুর সুবাস, ঘরের ঠান্ডা বাতাস। আমি অবচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্নামাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। সুনিদ্রা হলে শরীর কেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছি। তাই যদি হয়, তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কীরকম আছো? বলি, কিছু দেখছো নাকি? আমি বললাম, না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর?
তেল দাও, চলে যায়। ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখনি? বউ মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধর মতো? না, খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিনে দিনে শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এই রকম হয়েছে এই পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতের লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি। না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনে। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম আমি। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারই হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না। তাতে আমার কিছুই যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যাইনে বাড়ি ছেড়ে। এবার শুরু করছি 3য় গল্প। আজ আমরা আপনাদের সামনে এমন এক সিরিজ নিয়ে উপস্থিত হয়েছি যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কি সত্যি একজন তান্ত্রিকের এত ক্ষমতা থাকতে পারে? এই গল্পটি বাংলার এক খ্যাতনামা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। যদিও গল্পটির সূচক করেছিলেন স্বয়ং বিভূতিভূষণ বাবু, কিন্তু পরবর্তীতে তার ছেলে গল্পটির উত্তরাধিকার বহন করেন। গল্পের সম্পূর্ণ কৃতিত্ব লেখকের। এই গল্পের আরও বহু পর্ব আসবে, কিন্তু তার আগে আপনাদের মতামত নেওয়া জরুরি। যদি আপনারা 2য় পর্ব চান তবে কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 2 লিখবেন। তো বন্ধুরা, উপস্থিত হলো আজকের গল্পের প্রথম অংশ, তারানাথ তান্ত্রিক ও ব্রহ্মপিশাচ। মাঠের কোলের মুখে পৌঁছতেই শুরু হলো প্রবল বর্ষণ। সকাল থেকেই আকাশে কালো মেঘ ছিল, কিন্তু মনে হচ্ছিল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অশ্বিনীকে আগেই জানানো হয়েছিল যে আজ রাতে তারানাথের বাড়ি যেতে হবে। তাই আমি গলির মোড়ে দাঁড়িয়ে কয়েকটা আলুর চপ আর পাকোড়া কিনে তার অপেক্ষা করছিলাম। এমন সময় অশ্বিনী এক বক্স হাতে আমার পাশে এসে দাঁড়ালো। ভাজার প্যাকেট হাতে আমরা দুজনে তারানাথের বাড়ির দিকে রওনা হলাম। বৃষ্টি এমনিতেই ঝমঝম করে পড়ছে, তার উপর অশ্বিনী ছাতা আনেনি। কোনো রকমে আমার ছাতার মধ্যে মাথা গুজে হাঁটতে হাঁটতে সে বলল, মৌসুম বিভাগে যারা কাজ করে সবাই বোকা। আমি বেরোনোর আগে খবর ভালো করে শুনেছিলাম। সেখানে বলছিল আজ সারাদিন রোদ থাকবে, এক ফোঁটাও বৃষ্টি হবে না। বেহুদা সব লোক। তার কথা শুনে আমার একটু হাসি পেয়ে গেল। এত বৃষ্টিতে এক ছাতার তলায় দুজনের পক্ষে হাঁটা কষ্টকর হচ্ছিল। কোনো রকমে আধা শরীর ভিজে আমরা তারানাথের বাড়ি পৌঁছে গেলাম। বৈঠকখানার দরজা খোলা। চটের উপর বসে তারানাথ হুঁকো টানছিলেন। আমাদের দেখে গভীর শ্বাস ফেলে বললেন, আরে আরে, পুরো ভিজে গেছো নাকি? দোষ আসলে আমারই, সময়টা একটু এদিক ওদিক হয়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার দোষ মানে? আমরা ভিজেছি, এতে আপনার কি সম্পর্ক? তারানাথ মৃদু হাসি দিয়ে বললেন, না না, কিছু না, সময়ের হিসাব করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, না হলে তোমরা ভিজতে না। তার কথা আমরা কিছুই বুঝতে পারলাম না। আবার প্রশ্ন করতেই তিনি হেসে বললেন, মানে মানে বৃষ্টি হবে সেটা আমি আগেই জানতাম। তোমরা যখন আসবে তখন আমি বৃষ্টি পিছিয়ে দিয়েছিলাম, আরও পিছিয়ে দিতে পারতাম, কিন্তু প্রকৃতির সঙ্গে বেশি ছেলে খেলা ভালো নয়। যা হোক, যদি আরও 10 মিনিট পিছিয়ে দিতাম তাহলে তোমাদের কষ্ট হতো না। তারানাথের মুখে এরকম গল্প আমরা বহুবার শুনেছি, তবুও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগত, এই কলিযুগে এসব কি আদৌ সম্ভব? আমি কৌতূহল সামলাতে না পেরে বললাম, মানলাম আপনি অনেক কিছু দেখতে পারেন, কিন্তু সত্যি কি কখনো বৃষ্টি থামানো যায়? আমার এই কথা শুনে তারানাথ উল্টে আমাকেই প্রশ্ন করলেন, তাহলে থামানো যায় না, তাই তো? যদি আমি থামিয়ে থাকি, সেটা কিভাবে থামিয়েছি
তার উত্তর তুমি দিতে পারো? এবার আমার মনে হলো তারানাথের ক্ষমতাকে হেলাফেলা করা ঠিক নয়, তর্ক করাটাও বোধ হয় ঠিক হবে না। তাই সহজভাবে উত্তর দিলাম, আপনি তো যা খুশি করতে পারেন। আমার কথা শুনে তারানাথ খানিক বিরক্ত হয়ে বললেন, না, মজা নয়। অগ্রিম তন্ত্র কি জানো? বৃষ্টি তো ছোটোখাটো বিপর্যয়। শিক্ষা আর শক্তির সঠিক ব্যবহার করলে অনেক বড় প্রাকৃতিক দুর্যোগও ঠেকানো যায়। এই তো সেদিন। এই কথা বলেই হঠাৎ থেমে গেলেন তিনি। ওনার অপূর্ণ বাক্য আমরা কিছুই বুঝতে পেলাম না। তাই আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা সেদিন তাহলে কি হয়েছিল? তিনি আগের মতোই গম্ভীর গলায় বললেন, না, তোমরা তো কিছুই বিশ্বাস করো না। তোমাদের বলা মানে হলো উপহাসের শিকার হওয়া। ওর রাগ দেখে আমি খেদ অনুভব করলাম এবং মনে মনে ভাবলাম, শেষ, বোধহয় কোনো অদ্ভুত ঘটনার গল্প আর শোনা হবে না। আমার কিছু বলার আগেই অশ্বিনী বলে উঠল, না না চক্রবর্তীজি, এমন কিছু নয়। আমরা আপনার প্রতিটি কথাই বিশ্বাস করি। তবে কি জানেন, আপনাকে একটু রাগিয়ে দিতে আমাদের খুব মজা লাগে। তবে এখন বোধহয় আমাদের এটা করা ঠিক হয়নি। বিষয়টা অন্যদিকে ঘোরাতে আমি বললাম, সেদিন কি হয়েছিল? আপনি কিছু বলছিলেন। আমার কথা শুনে তারানাথ বললেন, ঘটেছিল নয়, ঘটতে পারত। গত আষাঢ়ের 11 তারিখে তুমি কোথায় ছিলে? কি করছিলে? দুপুর প্রায় 2:30 নাগাদ। হিসেব করে আমি বললাম, শনিবার ছিল, বেলা তখনও 2টো বাজেনি। অফিস থেকে ছুটি হয়ে বাড়ি ফেরার পথে হাঁটছিলাম। কেন, কি হয়েছে বলুন? তারানাথ রহস্যময় হাসি দিয়ে বললেন, তখন কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল? মানে কোনো অস্বাভাবিক ঘটনা? ওর কথা শুনে হঠাৎ আমার মনে বিদ্যুতের মতো খেলে গেল। অদ্ভুত ব্যাপার, এতদিন কিছুই মনে ছিল না, কিন্তু তারানাথের সাথে কথা বলতে বলতে হঠাৎ সব মনে পড়ে গেল। হ্যাঁ, সেদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। যদিও বড় কিছু নয়, কিন্তু আশ্চর্যজনক তো বটেই। ট্রাম আসতে দেরি হচ্ছিল। ট্রাম স্টপের পাশের এক দোকান থেকে সিগারেট কিনে চালাতে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ মনে হলো পায়ের তলায় যেন কিছু সুরসুরি দিচ্ছে, যেন কোনো বড় পিঁপড়ে বা গোবর পোকায় দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি চটি খুলে পা ছেড়ে নিলাম, তবুও সেই সুরসুরি কমল না। কখনো কখনো ভয়ের কারণে শরীরে কোনো অংশে অদ্ভুত অনুভূতি হয়। ভেবেছিলাম হয়তো তেমনই কিছু হবে, কিন্তু তখনই চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য। দুপুরে ফাঁকা রাস্তায় ফুটপাতের ওপারে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে নিজের চটি খুলে পায়ের তলায় কি যেন খুঁজছেন। একবার পা ছেড়ে আবার খানিকটা বিস্মিত মুখে হাঁটা শুরু করলেন। ভাবলাম, বাপরে, আজ বোধহয় সবার পায়ের তলায় গোবর পোকা ঢুকে পড়েছে। ছোট্ট ঘটনা, তাই ভুলে গিয়েছিলাম। তারানাথের দিকে তাকাতেই দেখলাম তিনি ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছেন। চোখাচোখি হতেই তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কিছু মনে পড়ল? আমি বললাম, হ্যাঁ, মনে পড়েছে। তারপর আমি সেদিনের ঘটনার সব কথা বিশদে তারানাথকে বললাম। সব শুনে তিনি ঠোঁটে এক ফোঁটা মৃদু হাসি নিয়ে মনোযোগ দিয়ে শোনার পর বললেন, শুধু ওই ভদ্রলোকই নয়, আরও অনেক সেদিন পায়ের তলায় সেই সুরসুরি অনুভূতি পেয়েছিল। তারা হয়তো তখন তোমার আশেপাশে ছিল না, বা তুমি তাদের চিনতে পারতে না। না হলে সেদিন তুমি অনেক গল্পই শুনতে। আমরা তখনও নিজেদের মধ্যে কথা বলছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম অশ্বিনী বিস্ময় ভরা চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তার ওই মুখভঙ্গি দেখে তারানাথ জিজ্ঞেস করলেন, অশ্বিনী, তুমি কি কিছু অনুভব করছো? গলাটা খাকারি দিয়ে অশ্বিনী বলল, কি বলবো পণ্ডিতজি, আপনার কথা শুনতে শুনতেই অবাক হয়ে গেলাম। আষাঢ় মাসের 12 তারিখের শিয়ালদাহ প্ল্যাটফর্মে আমি আমার মামার বাড়ি যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। ট্রেন আসতে দেরি হচ্ছিল। এক ফেরিওয়ালার কাছ থেকে শশা কিনে তাদের লবণ মরিচ ছিটিয়ে রাখছিলাম। ভাবছিলাম পরে খাবো। ট্রেন দেরি করতে ওখানে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে, কারণ স্টেশন থেকে নেমেও আরও 2 মাইল হাঁটতে হবে। এমন সময় হঠাৎ অনুভব করলাম পায়ের তলায় যেন সুরসুরি লাগছে।
চটি খুলে দেখলাম পায়ের তলায় বা চটির উপরে কোনো পোকামাকড়ই নেই। ভাবলাম মাঝে মাঝে শরীরের চামড়ায় এরকম অদ্ভুত অনুভূতি হয় হয়তো। তবে আশ্চর্যের কথা, তখন আশেপাশে অন্য কাউকে এমন করতে দেখিনি। সেই সময় ভাবছিলাম এটা কোনো সাধারণ ব্যাপার, কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে এতে নিশ্চয়ই কিছু আছে। অশ্বিনীর কথা শুনে তারানাথ বললেন, আষাঢ়ের 11 তারিখে ছিল অমাবস্যা। তোমরা তো জানোই, অমাবস্যার রাতে আমি সারা রাত জেগে দেবীর আরাধনা করি। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মানে মা কালীর সাধনা করেন? তিনি বললেন, না, ব্যাপারটা তেমন নয়। মা কালীর পূজা আমি আগেই করে নিই, কিন্তু মধ্যরাত্রি থেকে ভোরের প্রথম প্রহর পর্যন্ত আমি দেবী মধুসুন্দরীর পূজা করি। এই পূজা কোনো সাধারণ পূজা নয়। তন্ত্রশাস্ত্রে দেবী মধুসুন্দরীর উল্লেখ থাকলেও এর কোনো বিস্তারিত পদ্ধতি বা নানা বৈচিত্র্য পাওয়া যায় না। তাহলে ওই পূজায় বসে আপনি কি পেয়েছিলেন? নইলে এই বিষয়ে উল্লেখই বা করলেন কেন? এভাবে গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল। বাইরে তখন বৃষ্টি আরও জোরে শুরু হয়েছে। হাওয়ার ঝাপটায় জানালা একবার খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটা বাতাসে ভেসে ঘরে ঢুকছিল। তাই অশ্বিনী উঠে জানালা ভালো করে বন্ধ করে দিল। তারানাথ বললেন, বেশ দেরি হয়ে গেল গল্প করতে করতে। তোমরা যে সিঙাড়া এনেছো তা পুরো ঠান্ডা হয়ে গেছে। তোমরা বসো, আমি ভেতর থেকে এগুলো গরম করে নিয়ে আসি, সঙ্গে চাও নিয়ে আসবো। তারানাথ মাঝে মাঝে গল্পের ফাঁকে বা কথার মাঝখানে ভেতরে চলে যেতেন। কখনো সত্যিই চা আনতে, আর কখনো আমাদের সিগারেট খাওয়ার সুযোগ করে দিতে। কারণ তারানাথ বৃদ্ধ মানুষ, আর তার সামনে আমরা ধূমপান করতাম না। যদিও তিনি জানতেন আমরা দুজনেই ধূমপান করি, তাই তিনিও ইচ্ছে করেই অন্তত 5 মিনিট সময় দিতেন। তারানাথের আবার ঘরে প্রবেশ করতেই আমরা দুজন উঠে বারান্দায় দাঁড়ালাম। হাওয়ার সঙ্গে এখনও হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু বারান্দার একদিকে ত্রিপল টাঙানো থাকায় সেখানে হাওয়া কম লাগছে। অশ্বিনী আর আমি দুজনেই এক একটি সিগারেট ধরালাম। 3-4টে টান দেওয়ার পর ঠান্ডা জলের হাওয়া আর ফোঁটার শীতলতা গায়ে লেগে গেল। ঘরের ভেতর থেকে হাসির শব্দ শুনে বোঝা গেল তারানাথ ফিরে এসেছেন। শব্দ শুনেই আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লাম। আমি তাদের চোখ এড়িয়ে বললাম, মানে আমরা একটু বৃষ্টি দেখছিলাম। আজ তো ভীষণ বৃষ্টি হচ্ছে। এমন দিনে যদি একটা ভালো গল্প না শোনা যায় তাহলে তো চলবে কি করে? আমার কথা শুনে তক্তার পাশে বসে থাকা তারানাথ বললেন, আচ্ছা, বুঝেছি, তোমরা বৃষ্টিই দেখছিলে। আচ্ছা, আর কিছুক্ষণের মধ্যেই গরম গরম পাকোড়া আর চা চলে আসছে। খেতে খেতে দেখি কোনো গল্প মনে পড়ে কিনা। আমি তখন বললাম, কিন্তু ওই পায়ের তলায় গুদগুদে রহস্যটা তো এখনও কিছু খোলসা করলেন না। 11ই আষাঢ় রাতের পুজোর সময় আসলে কি হয়েছিল? তারানাথ আমাদের দেওয়া সেই সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করলেন। শান্তভাবে টানতে টানতে বললেন, আসলে ব্যাপারটা কি জানো, সাধারণ মানুষ তান্ত্রিক সাধনায় এসব সূক্ষ্ম বিষয়ে বোঝে না, তাই আমি সহজে কাউকে বলি না। আর এই অভিজ্ঞতাও খুব বিরল। 11ই আষাঢ় যজ্ঞ পূজা শেষ হওয়ার পর আমার মনে দেবী মধুসুন্দরীর বাণী ভেসে উঠল। তিনি বললেন, পরের দিন দুপুরে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভূমিকম্প হবে। কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলও বিশেষভাবে প্রভাবিত হবে। আমি ভাবলাম ভূমিকম্পে বহু মানুষ মারা যাবে, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে। মানুষের উপকার করা থেকে বড় ধর্ম আর কিছু নেই। কিন্তু যদি প্রকৃতির এত বড় শক্তিকে থামাতে হয় তবে সমান শক্তি প্রয়োগ করতে হবে। যজ্ঞের শেষে আমি বিশেষ একটি প্রক্রিয়া করলাম। এই ভূমির নিচে ভূমিকম্পের চাপ কিভাবে বয়ে যাবে তা নিয়ন্ত্রণ করার জন্য। তারানাথের কথা শুনে আমি বললাম,
তাহলে কি সেই জন্যই আমি রাস্তার ওই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলাম? অথবা অশ্বিনী যখন শিয়ালদহ প্ল্যাটফর্মে জুতো খুলছিল তখন যে অনুভূতিটা হচ্ছিল? তারানাথ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তোমরা বা যাদের সঙ্গে তোমাদের দেখা হয়েছিল তাদের মধ্যে বিশেষ সংবেদনশীলতা আছে, তাই তোমরা অনুভব করতে পেরেছ। এটা কেবল শারীরিক অনুভূতি নয়, আবেগজনিতও বটে। যেমন জলে তেল ফেললে ঢেউয়ের উচ্চতা কমে যায়, তেমনি আমি তন্ত্রশক্তির প্রয়োগ করে ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দিয়েছিলাম। তারানাথের কথা শেষ হওয়া মাত্র আমি বলে উঠলাম, কিন্তু খুব ছোট কম্পন হলেও তো বিজ্ঞানীদের সিসমোগ্রাফি ধরা পড়ে যাওয়ার কথা, তাহলে এখানে কেন তা ধরা পড়ল না? জবাবে তারানাথ যা বললেন তা বৈজ্ঞানিক দিক থেকে যথেষ্ট যুক্তিসাধ্য ছিল। যদি তুমি খবর রাখো তাহলে জানতে পারবে, পৃথিবীর কোথাও না কোথাও প্রতিদিন শত শত ভূমিকম্প হয়, কিন্তু যদি তীব্রতা নির্দিষ্ট মাত্রার উপরে না ওঠে তাহলে সাধারণত বোঝা যায় না। বিজ্ঞানীদের যন্ত্র হয়তো ওই দিনের অতি ক্ষীণ কম্পন রেকর্ড করলেও কিন্তু তা জানানোর মতো গুরুত্ব পায়নি। এখনও আমরা সবাই কথা বলছিলাম, এমন সময় তারানাথের মেয়ে চারি এক হাতে গরম পাকোড়ার থালা আর অন্য হাতে চায়ের কাপ নিয়ে ঘরের ভিতর থেকে এসে আমাদের সামনে চাটাইয়ের উপর রেখে দিল। চারিকে আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। সে সত্যি খুব সুন্দরী মেয়ে। বিয়ের পর এখন সে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। বড় বড় চোখওয়ালা এই মেয়েটি বাবার গায়ের রং আর তার চোখগুলো পেয়েছে। চারিকে আসতে দেখে আমি বললাম, চারি, কবে এলি? আমার কথা শুনে চারি শান্তভাবে বলল, 4-5 দিন আগে এসেছি কাকা। আপনি কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। আরে চারি, তুমি তো হঠাৎই একেবারে বড় হয়ে গেলে। মনে আছে তো যখন আমরা এখানে আসতাম তুমি পুতুল আর ফিতা আনার জন্য কত জেদ করতে? আমার কথা শুনে চারি হাসি মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। এক তো বাবার বাড়ি, তার উপর আমরা খুব পুরনো অতিথি, তাই সে মাথায় ঘোমটা দেয়নি। চারির স্বভাবই খুব মিষ্টি। সে বলল, পরের বার আপনি যখন আসবেন আমার জন্য সত্যি সত্যি পুতুল নিয়ে আসবেন। এখনও মাঝে মাঝে আমার পুতুল নিয়ে খেলতে খুব ইচ্ছে করে। আমি বললাম, আমাদের হয়তো পরের বার আসতে একটু দেরি হবে, ততদিন তুমি কি এখানে থাকবে? চারি উত্তর দিল, হ্যাঁ কাকামশাই, থাকবো তো। এবারে বাবা মায়ের সঙ্গে কিছুদিন কাটাতে চাই। মনে রাখবেন কিন্তু, পুতুল অবশ্যই আনবেন। এই কথা বলে চারি নিচের ঘরে চলে গেল। চারির ঘরে ঢুকে যাওয়া মাত্রই আমরা তারানাথের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। তারানাথ হাসলেন আর বললেন, চারির সন্তান হবে, তাই এবারে আমি ওকে নিয়ে এসেছি। প্রথম সন্তানের সময় মায়ের সঙ্গে থাকাই ভালো। একটু চিন্তিত ছিলাম, কারণ এই সময় জ্যোতিষবিদদের ব্যবসা ভালো চলছে না। তবে মধুসুন্দরী দেবী বলেছিলেন আমার কখনো অন্নাভাব হবে না, মোটা চাল কাপড়েই দিন কেটে যাবে। সেটাই চলছে, কিন্তু এই সময় মেয়েদের একটু ভালো খাওয়ানোর দরকার। মাংস, মাছ, দুধ আর অন্য পুষ্টিকর খাবার। এর জন্য হাতে কিছু টাকা দরকার। যদিও জামাই খুব ভালো মানুষ, এখানে চারিকে পাঠাতে চাইছিলেন না। বলছিল ওকে এখানেই থাকতে দিন না, আমাদের যৌথ পরিবারে কোনো অসুবিধে হবে না। আমিও জানতাম কোনো সমস্যা হবে না, কিন্তু মেয়ের নিজের বাবার বাড়ি থাকলে বেশি নিরাপদ বোধ হয়, তাই ওকে এখানে নিয়ে এলাম। মজার কথা কি জানো? তারানাথ একটু থেমে বললেন, চারির আসার 2-3 দিন পর থেকেই আমার আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হতে লাগলো। হাত দেখা গ্রাহক যেমন এলো, তেমনি তাবিজ বানানোর অর্ডারও পেতে লাগলাম। হুগলির তালদিঘি গ্রামে আমার এক দুঃসম্পর্কের ফুপা থাকতেন। হঠাৎ তার মৃত্যু হলো। তার কোনো সন্তান ছিল না, আমিই একমাত্র উত্তরাধিকারী। খবর পেয়ে সেখানে গেলাম, তবে সেই সম্পত্তি আমার তেমন কাজে লাগার মতো ছিল না,
তাই কয়েকদিন সেখানে থেকে জমি বেচে নগদ টাকা নিয়ে এলাম। যদিও তাড়াহুড়োয় বিক্রি করায় আমি দাম সেরকম পাইনি, কিন্তু চারির জন্য টাকা দরকার ছিল, তাই যত দামই পেলাম বিক্রি করে নিয়ে এলাম। জানতাম দেবীর অংশের আশীর্বাদেই চারির জন্ম হয়েছে। আমার এই আর্থিক উন্নতি শুধু সাময়িক। সন্তান জন্মের পর যখন চারি শ্বশুরবাড়ি চলে যায়, তখন আবার আগের মতোই অবস্থা হবে, তা আমি ভালো করেই জানি। পাকোড়া শেষ করে চা খেতে খেতে অশ্বিনী বলল, চক্রবর্তী মশাই, আমি আজ একটা ভালো গল্পের আশায় এসেছি। আজ কি সত্যি ভালো একটা গল্প শোনাবেন না? গল্পের জন্য আজকের দিনটাও কত সুন্দর। তারানাথ নিজের শেষ 2-3 চুমুক চা শেষ করে একটা সিগারেট ধরিয়ে পড়লেন। কত বিচিত্র স্মৃতি বুকে জমে আছে, আর কি বলবো। তবে একটা ঘটনার কথা মনে পড়েছে, যা তোমাদের কোনোদিনও বলিনি। এমনই এক মেঘলা দিনে সেই ঘটনার শুরু হয়েছিল। এই ঘটনাটা আজ থেকে প্রায় 20-22 বছর আগের। তখনও খুব বেশি দিন হয়নি আমরা ওই বাড়িতে থাকতে শুরু করেছি। চারি তখনও জন্মায়নি। গৃহে তখন শুধু আমি আর আমার স্ত্রী, এই দুজনেই ছিলাম। বাজার আমি নিজের হাতেই করতে পছন্দ করতাম, তাই বাইরে এমন ঘরোয়া কাজের জন্য কোনো কর্মচারী রাখার সামর্থ্য আমার ছিল না। একদিন সকাল প্রায় 10টা নাগাদ আমি বাজার থেকে ফিরেই এই ঘরে বসেছিলাম। হঠাৎ একজন লোক এলো। বয়স 30-32 বছরের মতো, শ্যামবর্ণ, চেহারায় একেবারে সাধারণ এক ভদ্র মধ্যবিত্ত বাঙালির ছাপ। একবার দেখলেই মনে থাকার মতো। দ্বিতীয়বার দেখার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু 2টি কারণে আমাকে দ্বিতীয়বার তাকাতে হলো। প্রথমত, তার চোখের দৃষ্টি, সেই অসহায় দৃষ্টি আমি আগেও দেখেছি। যখন কারো বুদ্ধির পিছনে এক রহস্যময় ঘটনার ছাপ এসে পড়ে, তখন মানুষের চোখে যে অদ্ভুত সমর্থনের আকাঙ্ক্ষা ভেসে ওঠে, তা ছিল সেখানে। আর দ্বিতীয়ত, আমার মনে হলো লোকটি বিপদের মধ্যে রয়েছে। এই অনুভূতি, লোকের বিপদের আভাস পাওয়া, আমাকে মধুসুন্দরী দেবী দান করেছিলেন। সারা জীবন আমি চেষ্টা করেছি এই ক্ষমতাকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে। যদি তোমরা জিজ্ঞেস করো আমি কিভাবে তা বুঝি, আমার কোনো জবাব নেই। যেমন বাঘের অন্তরের আবেগ শব্দে প্রকাশ করা যায় না, তেমনি এই ক্ষমতাও। লোকটি এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর উঠে দাঁড়াতেই আমি বললাম, বসুন। কবে থেকে এমন হচ্ছে? সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, যেন স্তব্ধ হয়ে গেছে। তারপর আবার আমার পায়ের কাছে মাথা ঠেকিয়ে দিল। আমি তার কাঁধ ধরে সোজা বসিয়ে দিলাম। আরে, এমন করো না, বিপদে ভেঙে পড়া উচিত নয়। ঈশ্বর বিপদ থেকে তাকেই মুক্ত করেন যে সাহস নিয়ে লড়তে জানে। খোলাখুলি সব বলো। লোকটি আমাকে বলল, আমার নাম রণচরণ ঘোষ, আমি রামনগর গ্রামে থাকি। কাটোয়া থেকে নেমে যেতে হয়, একেবারে গ্রাম্য এলাকা। কাটোয়া শহর থেকে 10-11 মাইল দূরে। আমাদের 4-5 পুরুষ ধরেই এই গ্রামে বসবাস। এর আগে পূর্বপুরুষেরা কোথায় ছিলেন বলতে পারবো না। আচার্যজি, আমি এই শান্ত ছায়াময় গ্রামটাকে খুব ভালোবাসি। যদি কোনো প্রয়োজনীয় জিনিস আনার জন্য কাটোয়া যেতে হয়, তবে আমি এক আত্মীয়র বাড়ি উঠি। কাজ শেষে আবার গ্রামে ফিরে নিশ্চিন্ত হই। আমাদের গ্রামটি খুব সুন্দর। ধান আর পাটের ক্ষেত, আম কাঁঠালের বাগান, বড় বড় বট আর বিপুল গাছে ঘেরা। গ্রামের একপাশে কমলাক্ষী নামে এক নদী আছে। কেন এর নাম কমলাক্ষী তা জানি না, হয়তো কমল শব্দের কারণে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই নদীর জল ভয়ানক গরমের মধ্যেও শুকিয়ে যায় না। নদীর ধার ঘেঁষে কোনো পাকা ঘাট নেই, কিন্তু ছোট থেকেই আমরা নদীতে স্নান করতে অভ্যস্ত। ঠান্ডা পানির স্বাদ আর পায়ের নিচে নরম বালির অনুভূতি, কারণ অন্য কোনো জলস্রোতে নেই। তাই গ্রামের সবাই নদীতে স্নান করে। নদীতে ধীর কিন্তু স্বচ্ছ স্রোত বইতে থাকে,
তাই জলও খুব পরিষ্কার। এত কথা বলে রন্ধাচরণ একটু দম নিল। আমি তখন বললাম, একটা কথা জিজ্ঞেস করি। তোমার কথাবার্তার ভঙ্গি খুব সুন্দর, একেবারে গ্রাম্য মানুষের মতো নয়। পড়াশোনা কতদূর করেছো? রন্ধাচরণ লাজুকভাবে বললেন, বলবার মতো কিছু পড়াশোনা করিনি। কাটোয়া স্কুলের বোর্ডিংয়ের থেকে 2nd ডিভিশনে ম্যাট্রিক্স পাস করেছিলাম। ছাত্র হিসাবে খুব খারাপ ছিলাম না। গল্প উপন্যাস পড়ার প্রবল নেশা ছিল। সাধারণত লোকদের থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, শরৎবাবু, রবীন্দ্রনাথ সবাইকে পড়েছি। আমাদের গ্রামে কোনো লাইব্রেরি নেই। স্কুলে পড়ার সময় শহরের লাইব্রেরি থেকেই বই এনে পড়তাম। এখন বাপি কলকাতা থেকে বই পাঠিয়ে দেয়, আমি পড়ে ফেলি। এটাই আমার একমাত্র নেশা, অন্য কোনো নেশা নেই। আমি লক্ষ্য করলাম রন্ধাচরণের গল্প যেন অন্য পথে চলে যাচ্ছে। তাই বললাম, ঠিক আছে, বুঝেছি। এখন তোমার এখানে আসার আসল কারণটা বলো।